19 সেপ্টেম্বর 2025 স্বাগত জানাচ্ছি উচিত কথায়। আপনারা সরাসরি আমাকে শুনছেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে। এই সময়ে এসে সবচেয়ে বেশি যে প্রশ্ন আমরা একে অপরকে করছি, আমি বারবার বলছি একই প্রশ্ন আসলে গত 3 মাস 4 মাস 5 মাস ধরে আমরা বারবার একে অপরকে করে যাচ্ছি, সেটা হচ্ছে নির্বাচন কি হবে, নির্বাচন কবে হবে, নির্বাচন না হলে কি হবে, নির্বাচন কি এভাবেই হবে, এই রকম নির্বাচন হলে আসলে আমাদের কি লাভ হবে বা আমরা কি হব, জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের যে আত্মত্যাগ, যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলছি, সেটা দিয়ে আসলে আমাদের কি অর্জন হলো, এগুলি নানা রকম প্রশ্ন ঘুরছে। তবে আমি তো আর গুনতে জানি না, আমার পক্ষে আসলে ভবিষ্যৎ দেখাও সম্ভব না। এই ভবিষ্যৎটা নিয়ে আমি শুধু অনুমানই করতে পারি। আমার অনুমানটা হলো আসলে নির্বাচন হবে, নির্বাচন হবে, যথাসময়ে হবে। ফেব্রুয়ারিতে যে সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বলছেন সেই সময়ে হবে। তবে কিনা ইংরেজি একটা প্রবাদ আছে না, মানে কাপ আর ঠোঁটের দূরত্ব যতক্ষণ না পর্যন্ত আপনি কাপ আর ঠোঁট একদম পাশাপাশি রাখলেন, তার মাঝখানে অনেক কিছু ঢুকে যেতে পারে। এই কাপটাকে আমি তুলে ঠোঁট পর্যন্ত আনতে আনতে সেটা ছলকে গিয়ে হলকে পড়ে ভূমিকম্প হয়ে নানা ধরনের নানা কিছু হতে পারে, সেসব সম্ভাবনা তো থাকেই আমাদের জীবনে। এই উপমহাদেশের বা আমরা যদি বলি যে আমাদের অঞ্চলের তো বিখ্যাত সেই মিথ লেজেন্ড আছেই বা সত্য ঘটনা আছেই, সেটা হচ্ছে যে দিল্লি অনেক দূর। এক বাদশার বাদশাহী প্রসঙ্গে দিল্লি অনেক দূর একজন আলেম আউলিয়া বলেছিলেন এবং সেটা দিল্লি অনেক দূর, সেটা প্রমাণিত হয়েছে। আমার আরেকটা অনুমান হচ্ছে আরেকটা প্রশ্নের ভিত্তিতে যে এই নির্বাচন কীরকম নির্বাচন হবে, যদি আসলে ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন হয়ও, সেটা কি হা না ভোটের নির্বাচন হবে, সেটা কি গণপরিষদ নির্বাচন হবে, সেটা কি জাতীয় সংসদ নির্বাচন হবে। আমি যদি অনুমান করি বা আমি কি হবে বলে মনে করি, তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এটা হবে সবার আগে, এটা জাতীয় সংসদ নির্বাচনই হবে। জাতীয় সংসদ নির্বাচন হবে, সবাই সবার মতো করে ভোট দিবেন, তাদের পরবর্তী নেতা সরকার সেগুলি নির্বাচনও করবেন। অর্থাৎ আমি মনে করি একটি জাতীয় সংসদ নির্বাচনের একটি বলয়ই বাংলাদেশ প্রবেশ করেছে। বাংলাদেশে একটু খেয়াল করলে, একটু কান খাড়া করলে নির্বাচনের ঢাক, নির্বাচনের বাজনাও শোনা যেতেছে। যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, অর্থাৎ জনগণের কাছে ভোট চাইতে যাবেন, তারা কিভাবে ভোট চাবেন বা কি বলবেন সেটিও তারা মোটামুটিভাবে ঠিক করেছেন। তো আমার কাছে এইটা নিয়ে খুব বেশি ডাউট আছে সেইটা সেরকম না। আমি মনে করি যে নির্বাচন হবে, যথাসময়ে হবে এবং জাতীয় সংসদ নির্বাচনই হবে। জাতীয় সংসদ নির্বাচন হবে এটা বলছি এই কারণে যে জাতীয় সংসদ নির্বাচন হয়ে একটি নতুন সরকার গঠন করা প্রয়োজনীয়তা খুব দেখা দিছে। সাধারণ মানুষ অনেক মনে করতেছে যে একটা নতুন সরকার আসা দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যা করছেন তার জন্য তারা ধন্যবাদই পাবেন। তো ধন্যবাদ পাবেন, তারা একটা ক্রান্তিকালে ক্ষমতায় এসছেন, তারপর তারা নির্বাচন দিয়ে একটা নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। এটাই বোধহয় তাদের একমাত্র বড় চাওয়া এই মুহূর্তে। আর কোনো কিছু চাওয়া থাকলেও সেই চাওয়াটা নিয়ে বড় করে এখন কোনো কিছু বলার মতো বড় মুখ তাদের আর নাই। সুতরাং তারা একটা নির্বাচন দিতেই চেষ্টা করবেন সর্বোচ্চ, এবং সেই নির্বাচনটা দেওয়া হবেই। এবার আসি হচ্ছে যে সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করবেন। এখন আপনারা দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রমের মধ্যে কিন্তু আপনি এক ধরনের ইশারা পাবেন। সত্যি সরাসরি কথা না পাইলেও আপনি ইশারা পাবেন। তো ইশারাটা কি? ইশারা হচ্ছে এই যে জাতিসংঘের আমি এখন যেখানে আসি বা যে শহরে আসি, সেই শহরটাতে জাতিসংঘের সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে, বার্ষিক সাধারণ সম্মেলন, যে সাধারণ অধিবেশন যেটাকে বলে আর কি। সেই সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আসার সাথে সাথে এবার তিনি প্রথমবারের মতো, এত বেশি ইতিহাস জানি না, কিন্তু এর আগে আর কখনো তিনি ভিন্ন ভিন্ন সরকার প্রধানরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নেতাদের নিয়ে এসছেন কিনা এটা আমার ঠিক জানা নাই। যেহেতু সরকার প্রধান ছিলেন হচ্ছে একটা দলীয় সরকার প্রধান, তিনি তার দলের কিছু লোকজনের পাশাপাশি কিছু ইয়েসম্যান, কিছু সুবিধাম্যান তাদেরকেও নিয়ে আসছেন। আমরা অনেক সময় ওম্যান অবশ্যই তাদেরকে নিয়ে আসছেন, অনেক সময় আমরা দেখেছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবার 3টা রাজনৈতিক দলের 4জনকে নিয়ে আসছেন। বিএনপি থেকে 2জন, জামায়াত থেকে 1জন এবং এনসিপি থেকে 1জন। এইটার মধ্যেও আপনি বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেটা ইশারার কথা বলতেছিলাম, সেই ইশারাতে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিএনপি, জামায়াত আর এনসিপি এই 3টা দলের অংশগ্রহণ নির্বাচনে এবং তাদের সরকারের গঠনে ভূমিকা রাখতে
নেতৃত্বে দেখলেই তিনি তা যথেষ্ট মনে করেন, কারণ অন্য কোনো দলের কাউকে তো তিনি নিয়ে আসেন নাই। মানে এমন তো না যে তিনি 4 জন মাত্রইকেই আনতে পারবেন, এরকম কোনো একটা কি বলে, এরকম কোনো একটা লিমিট তাকে দেওয়া ছিল। তাকে বলা হয়েছিল যে ভাই আপনি কিন্তু এই দাওয়াতে আপনি সহ আর 4 জন আসতে পারবেন, আপনি সহ 5 জন, 4 জন আসতে পারবেন, এবং আপনি আমি জানি না এরকম কোনো লিমিট ছিল কিনা। তার মধ্যেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ যে নাগরিক দল এনসিপির লোকজনকে নিয়ে আসতেছেন। তিনি মনে করতেছেন এই তিনটার আসলে কি বলে হক আছে এটাতে অংশগ্রহণ করার, এবং এইটার একটা ইশারা বা লক্ষণ আমি যেটা দেখি, সে লক্ষণটা হইল তিনি মনে করতেছেন যে এই 3 রাজনৈতিক দলই পরবর্তী সরকারের বা সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। এটা আমি মনে করতেছি। উনি কি মনে করতেছেন এটা তো পুরোপুরি বোঝা সম্ভব না, কিন্তু ইশারাটা নেওয়া সম্ভব। উনার কিছু আরেকটু ইশারা আছে। এই জামায়াতে ইসলামী, বিএনপি এবং এনসিপি থেকে তিনি যদি একজন করে প্রতিনিধি দিতেন, তাহলে তিনি মনে করা হইতে পারতো যে তিনি 3টি দলকে সমান মনে করেন, কিন্তু আসলে তিনটি দলকে সমান মনে করেন না। তিনি অর্থনীতিবিদ মানুষ, একরকম বিজ্ঞানী মানুষ, তিনি তো আসলে জানেন যে জামায়াত বা এনসিপি বিএনপি সমান না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কি মনে করেন, বিএনপি জোটটুক, অর্থাৎ বিএনপির অনুপাত যদি 2 হয় তবেই কেবলমাত্র জামায়াত এবং এনসিপি এক করে আনুপাতিক হারে বণ্টিত হবে। তো এটাও একটা ইশারা। আওয়ামী লীগ ইলেকশনে আমি যেটা বলতেছিলাম যে নির্বাচনে আসা, তো নির্বাচনে এই 3টি দল আসলে এটা অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হবে। জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি আসবে না সেইটা বোধহয় শেষ মুহূর্তের কোনো বার্গেনিং পয়েন্টের জন্য এটা রয়ে গেছে, এটা রয়ে থাকবে হচ্ছে এরকম। এরপরে দেখা যাক এটা বিদেশি কোনো চাপ, অর্থাৎ ভারতীয় চাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ, অভ্যন্তরীণ চাপ, বিএনপি বা জামায়াতের অভ্যন্তরীণ হিসাব নিকাশ, এনসিপি হিসাব নিকাশে এটা মিলে কিনা, তাহলে জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি আসবে না সেটা বোঝা যাবে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেটা আমি বলে দিতে পারি, সেইটা আমার অনুমানের মধ্যে। আমার মনে হয় যে আমি অনুমানটা আমার বেশ কাছাকাছি যেতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে ইলেকশন হবে, আওয়ামী লীগ একদম স্পষ্ট বলে দিয়েছে তারা ইলেকশনে যাবে না। আসলে তাদেরকে ইলেকশনে কেউ আসতে দিবে কিনা সেটার একটা বড় প্রশ্ন, কারণ আওয়ামী লীগকে কি একটা জানি বলে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এইটা কি ইলেকশনও তারা করতে পারবে না? এই প্রশ্ন করলে সরকারি দলের লোকজন বলে যে ভাই এটা এত কিছু বলতে পারবো না। তারা কি কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বলে কি আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল? জিজ্ঞেস করলে বলে যে ভাই এটা বলতে পারবো না, তাদের কার্যক্রম নিষিদ্ধ। এখন কার্যক্রম নিষিদ্ধ আর দল নিষিদ্ধের মধ্যে কি তফাৎ আমি ঠিক জানি না। তবে এখনকার অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে আসলে নির্বাচনে আসতেও দেওয়া হবে না, আওয়ামী লীগ নির্বাচনে আসবেও না, এবং আওয়ামী লীগ ছাড়াই একটি নির্বাচন হতে যাচ্ছে। অর্থাৎ যে নির্বাচনকে আমরা বলতেছি যে নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, আমরা বুঝতে পারতেছি যে সেটাতে বিএনপি, জামায়াত, এনসিপি তারা অংশগ্রহণ করবে, অথবা তারা অংশগ্রহণ করলে সেটি অংশগ্রহণমূলক হবে। এবং আমার অনুমান, আবার বলি, এটি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই হবে। আমার অনুমান সেটি জাতীয় সংসদ নির্বাচনে হবে। এখন আমরা এই জামায়াত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এনসিপি দলটার দিকে একটু তাকাই যে তারা এই মুহূর্তে কে কি করছে, কে কোন অবস্থানে আছে। আমার বিবেচনায় জামায়াতে ইসলামী বাংলাদেশ হওয়ার পরে সবচেয়ে ভালো একটা সময় কাটাতেছে। মানে কি, জামায়াতে ইসলামীকে আগের চেয়ে অনেক বেশি ফুরফুরা মনে হইতেছে, শক্তিশালী মনে হইতেছে যে জামায়াতে ইসলামী একটা তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের কাছাকাছিও তারা কিছুটা পৌঁছাতে পারছে। তবে এই যে লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো, সেইটা কিসের দামে? সেটা কি তাদের গঠনতন্ত্রের পরিবর্তনের দামে? সেটা কি তারা নিজেদেরকে পরিবর্তন করে, নিজেদেরকে বিবর্তন করে, নিজেদেরকে রূপান্তর করে একটার দামে, কারো সাথে কোনো একটা যদি বলি আমরা যৌথ কোনো একটা কার্যক্রমের দামে, নাকি তারা তাদের ঘোষিত পন্থা দিয়ে আজকে এ পর্যায়ে আসছে? সেইটা আমরা একটু দেখতে চেষ্টা করব। আর বিএনপিকে আমি এই জামায়াত, বিএনপি এবং এনসিপি নিয়ে একটু কথা বলবো। জামায়াত, বিএনপি, এনসিপিকে জুলাই সনদ, কবে নির্বাচন, ঐক্যমত্য কমিশন, এগুলির লেন্সেই। তো বিএনপি নিয়ে কথা বলতে গেলে আমি বিএনপিকে নিয়ে বলি, বিএনপিকে দেখে মনে হয় বঙ্কিমচন্দ্রকে একটু স্মরণ করতে ইচ্ছা করে। পথিক,
তুমি পথ হারাই আছো। বিএনপিকে একটু পথ হারা মনে হয়। এখন কেন বিএনপিকে পথ হারা মনে হইতেছে সেইটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। একটা হইতে পারে যে ডাকসুর এই ফলটা তারা একটু আশা করে নাই। তাদের কাছে মনে হয়েছিল যে বিএনপি বা ছাত্রদল বড় নাম বড় নামের জন্যই তারা পার হয়ে যাবে, সেই জন্য ডাকসুতে তারা অতি সহজে পার হয়ে যাবে, কিন্তু তারা অতি সহজে তো পার হয় নাই। সত্যি কথা বলতে যে একটা ইলেকশনে এত সাংঘাতিক পরাজয় বিএনপির বা ছাত্রদলের খুব কমই এই ঘটনার মধ্যে হয়েছে, ডাকসু আর জাকসুতে যেটা হয়েছে। এইটাতে তারা একটু ভয় পাইছে বলে মনে হয়। তারা হয়তো এরকম একটা মনে করতেও পারে যে তৈলি কি সত্যি সত্যি আমাদের এই অবস্থা। আবার মনে হয় কি জানেন, তাদের কোনো ভয় হয় নাই, তাদের কোনো রকম কোনো পরিবর্তন হয় নাই, তারা তাদের মতোই আসে। তো বিএনপির জায়গা থেকে আমরা একটু দেখতে চেষ্টা করব। সবচেয়ে গত 15-20 দিনে 25 দিনে, মানে আমি যদি সেপ্টেম্বরের 9 তারিখে ডাকসুর ইলেকশন হচ্ছে এইটা ধরে বলি, গত 15-20 দিনে সবচেয়ে লস্ট অবস্থা, মানে এটা পথিক পথ হারাই আছো কিনা এইটা বইলা মানে কবিতা কেউ কুলাইব না আর কি। সবচেয়ে কঠিন অবস্থা হচ্ছে এনসিপির মধ্যে থেকে। এনসিপির লোকেরা শুধুমাত্র নিজেরা প্রত্যেক করতেছেন তা না, এনসিপি যে নিজেরা কি চাচ্ছে, নিজেরা কি বলতে চেষ্টা করতেছে, মানে সেটা আমি অন্তত ভালো বুঝতে পারতেছি না যে তারা নির্দিষ্ট কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে তারা এটা করতেছে কিনা। এনসিপি কিন্তু মানে জামাতকে তো কিছুটা মনে হচ্ছে পথ হারাই আছো, যে পথ হারায় সে আবার পথ খুঁজেও পায়, কিন্তু এনসিপিকে মনে হচ্ছে যে তারা আসলে পথ তো তাদের হারায় নাই, তারা নিজেরাই নিজেদের কবর খোঁড়ার জন্য বা নিজেরাই নিজেদের দলটাকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে যাওয়ার জন্য একজন আরেকজন যে কে বেশি এগিয়ে সেই পথের মধ্যে তারা থাকতেছেন। যাই হোক, মানে এনসিপিকে নিয়ে আরও কথা বলবো, বিএনপিকে নিয়েও কথা বলবো। এখন যেহেতু জামাত সবচেয়ে ভালো অবস্থানে আছে বলে আমি মনে করি, আমি জামাতটা দিয়ে শুরু করি। মানে আলোচনার পাশাপাশি দাবি দাওয়া নিয়ে জামায়াত রাজপথে থাকছে। ইসলামপন্থী বেশ কিছু দল নিয়ে গতকাল থেকে, মানে বৃহস্পতিবার থেকে রাজপথে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে জামায়াত ইসলামী। জাতীয় নির্বাচনের আগেই তারা জুলাই সনদ বাস্তবায়ন চান। এই দাবিতে তাদের বড় সঙ্গী এখন ইসলামী আন্দোলন। সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চেয়ে অনেকদিন ধরে সোচ্চার তারা। পিআর নিয়েও আসলে একটু কথা বলতে হবে। আচ্ছা, আসলে পিআর জিনিসটা কি, আপনারা বোঝেন পিআর জিনিসটা কি? আমি একটু বুঝি, আমি অল্প করে বলি। আসলে দেখেন, পিআর হইলে আপনি আপনার সংসদীয় আসন, ধরা যাক সেইটা হচ্ছে বাংলাদেশ 123 নম্বর বাংলাদেশ সংসদীয় আসনের মধ্যে যে আপনি ভোটটা দিবেন, ভোটটা আপনার প্রার্থীরা আসলে দিবেন না, আপনার দলরে দিবেন। আগে থেকে এইটাতে দেয়া থাকবে যে এরা হচ্ছে আমার দলের মনোনীত সংসদ সদস্য, বা যারা আমি জিতলে, আমার দল জিতলে তাদেরকে ওইখানকার সংসদ সদস্য বানানো হবে। তার মানে আপনি কিন্তু সরাসরি ভোট দিবেন না। অনেকটা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো আপনি ভোট দিবেন হচ্ছে পরোক্ষভাবে। দেখেন, একদিক থেকে কিন্তু আমরা আসলেই বলতেছি যে জুলাই সনদ বা জুলাই যে আমাদের শিক্ষা দেয়, সেই শিক্ষাটা আমাদের দেয় হচ্ছে আমরা যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত করে না রাখি। আমাদের ক্ষমতা যাতে একটা মানুষের কাছে একটা ক্ষমতার বলয়ের মধ্যে যেটা যেন আটকে না পড়ে। অন্যদিকে এই পিআর পদ্ধতির নামে আমরা তার কাছেই আবার আসলে ক্ষমতা দিতে চাইতেছি, সে কারে কোন জায়গার এমপি মনে করবে বা না করবে তার উপরে। কেন, কিসের জন্য? একটা কিছুর জন্য। এখন জামাত ইসলামের এই কথা কইতে আমার আর ভাল লাগে না যে আসলে জামাত ইসলামী মনে করতেছে এমনিতে সে যত আসন পাবে তার চেয়ে বেশি আসন পাবে সে পিআর হইলে। মানে এমনিতে আসন পাবে সে ধরা যাক হচ্ছে 10টা, পিআর হইলে সে আসন পাবে হচ্ছে 27টা। এই একটা কারণ ছাড়া জামায়াতের মতো বুদ্ধিমান, কৌশলী এবং যুক্তিবাদী দলের পিআর চাওয়ার আর কোনো, অন্ততপক্ষে নিম্নকক্ষে পিআর চাওয়ার আর কোনো কারণ আমি আসলে দেখি না। একই রকম কথা এই মানে প্রফেসর সলিমুল্লাহ খান, যাকে গণবুদ্ধিজীবী বলা হয়, তিনিও বলেছেন পিআর পদ্ধতি হলে প্রার্থীকে নয়, আমি তাকে কোট করছি, দলকে ভোট দিতে হবে। মানে প্রার্থীকে নয়, দলকে ভোট দিতে হবে। এখন আমরা দল বলতে কি বুঝি? দল বলতে বুঝি হচ্ছে একটা ব্যক্তি। মানে এটা তার কোট না, তার কোটটা আসলে আগে পুরোপুরি পড়ে নেই। তার কোটটা হচ্ছে পিআর পদ্ধতি হলে প্রার্থীকে নয়, দলকে ভোট দিতে হবে। এতে করে পার্টির নেতার হাতে ক্ষমতা কুক্ষিগত করার বিষয়টি আরও বৃদ্ধি পাবে, শীর্ষ নেতাদের মনোনয়ন বাণিজ্যের সুযোগও বাড়বে। দেখেন, এমনিতেই শীর্ষ নেতাদের কথার বাইরে কিছু হয় না। এরপরে যদি আপনি পিআর পদ্ধতি করে উনি কারে মনোনয়ন করবেন, তিনি এমপি হয়ে আসবেন, এইটা যদি আপনি পাশ করেন, তাহলে এইটা আপনি এটা নিয়ে কী করবেন আমি জানি না।
জুলাই সনদের কথায় ফিরে আসি। জুলাই সনদ নিয়ে জামাতের যে প্রস্তাব, সেখানে আরেকটি দিক তাদের সম্প্রতি আমাদের সামনে এসেছে। তাদের প্রস্তাব হচ্ছে জুলাই সনদের যদি কেউ বিরোধিতা করে তাহলে নির্বাচনে তার প্রার্থিতা অযোগ্য ঘোষিত হবে, ভেরি গুড। জুলাই সনদের বিরোধিতা করলে তার রাষ্ট্রদ্রোহের সামিল বলে গণ্য করতে হবে, ভেরি গুড। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে পারে, ভেরি গুড কইতেছি, কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে তাদের বয়ানের বাইরে কিছু বললে হামলা মামলা দেওয়া হয়, জুলাই সনদ নিয়ে কি সেই ভূমিকা এখন নিতে চাইছে জামায়াত? প্রশ্নটা রাইখা গেলাম। যখন সব পক্ষ ক্ষমা করবেন, যখন সব পক্ষ আলোচনার টেবিলে আছে, সেই বিষয় নিয়ে জামাতের রাজপথের কর্মসূচির বিরোধিতা করছেন বিএনপি নেতারা আবার মানে রাজপথের কর্মসূচির বিপক্ষে। তারা রাজপথের কর্মসূচি চায় না। তারা বলতেছেন আলোচনার মধ্যে আবার আন্দোলন হচ্ছে স্ববিরোধিতা, কারণ সাধারণত আলোচনা মীমাংসা ছাড়া পণ্ড হলেই রাজপথের আন্দোলন হতে পারে। রাজপথের বিক্ষোভ কর্মসূচি মানে নাগরিক দুর্ভোগ তৈরি হবে। কিন্তু জামায়াত ও আরও কিছু দলের কর্মসূচি নিয়ে আশ্চর্য রকমভাবে, আমি এখানে বলি আশ্চর্য রকমভাবে চুপচাপ সরকার। জামায়াত যাতে রাজপথে না যায়, আলোচনার সুযোগ আরও বাড়ানো হবে, জাতীয় ঐক্যমত্য কমিশনও এই জাতীয় কোনো আহ্বান জানাচ্ছে না। কেউ কেউ যে বলছেন বিএনপিকে চাপে রাখতে সরকারের ইন্ধন ইসলামী দলগুলো রাজপথে, এই অভিযোগও আসলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ ডক্টর ইউনূস সরকারকে ইদানিং বিএনপির দিকে ঝুঁকে থাকতে দেখা গেল অনেক বিষয়ে বিএনপি নয়, জামায়াত সহ বিভিন্ন ইসলামপন্থী দলের সঙ্গে তাদের বোঝাপড়া বেশি। কেউ কেউ বলতেছেন এটা দিনের আলোর মতো স্পষ্ট। আসলে মানে ওই লন্ডনে তারেক সাহেবের এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার পরে আমরা কিন্তু হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এক ধরনের সাংঘাতিক বিএনপি প্রীতি এবং 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 এটা কিন্তু উভয় পক্ষের মানে এটা একটা রেসিপ্রোকেট করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বিএনপি প্রীতি, বিএনপির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রীতি, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু এখন কিন্তু আবার মনে হইতেছে যে ওই ঐক্যমত্য কমিশনের একটু চুপ থাকা, জামায়াতের রাজপথে আন্দোলনের ব্যবস্থা করা, একটা পিআর পদ্ধতি নিয়ে হঠাৎ করে একটা কথাবার্তা বাড়ানো, এতে আবার কেউ কেউ বলতেছেন যে এই সরকার আসলে মানে উপরে উপরে বিএনপি হলো, তলে তলে জামায়াত। এইটার মিনিংটা কি আসলে আমি ঠিক জানি না। বিএনপি হোক বা জামায়াত, আমরা এই সরকারের থেকে শুধু ন্যায্যতা আশা করি। আমি মনে করি যে আপনারা ন্যায্য পক্ষে থাকবেন এবং দয়া করে আপনাদের অবস্থান একটু পরিষ্কার করবেন। সরকারের অবস্থান যে আমরা পরিষ্কার হইতে পারি না, এটা একটা দারুণ ঝামেলার ব্যাপার কিন্তু। এবং এর ফলে কি হয়, এর ফলে নানা ধরনের গুজব আসে, আমরা নানা ধরনের জিনিসগুলি চিন্তা করে নেই, কখনো এটা ঠিক চিন্তা, কখনো বেঠিক চিন্তা। যেমন ধরেন আমাদের সাংবাদিক নেতা শফিক ভাই বলছেন দুনিয়াতে এমন কোনো শক্তি নাই যে ফেব্রুয়ারির নির্বাচন পিছাই দিতে পারে। এখন শফিক ভাইয়ের কথায় তো আমাদের আস্থা রাখতেই হবে। তিনি সরকারের মুখপাত্র, প্রধান উপদেষ্টার পক্ষ হয়ে উনি কথা বলেন। তো প্রধান উপদেষ্টাও নিশ্চয়ই মনে করতেছেন সরকারের এমন কোনো শক্তি নাই এটাকে ঠিকায় রাখতে পারে। সেই হিসাবে আমি আসলে প্রথম যেটা শুরু করছিলাম যে ইলেকশন সেরকমভাবেই হবে, ফেব্রুয়ারিতে হবে। কিন্তু হঠাৎ করে কিছু কিছু বিষয় সামনে আসাতে মনে হয় এই সরকারের মধ্যে আবার বোধহয় কোনো কিছু একটা চাওয়া আছে। ওই যে কানাডায় চলে যাওয়া, শফিক ভাই বলছিল না ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কানাডায় চলে গেছে, এই জন্য সরকার প্রধানের সঙ্গে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার দেখা হবে না। পরে দেখা গেল উনি কানাডায় যায় নাই। এখন আমি খালি বুঝতে চেষ্টা করতেছি কোনো শক্তি ঠেকাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি করে ঠেকাতে পারবে না ইলেকশন ফেব্রুয়ারি হওয়ার থেকে। এর মধ্যে থেকে কি যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয় বা মার্চে না হয় বা 2025-26 ফেব্রুয়ারিতে না হয়, তিনি কি কোনো কিছু একটা শব্দ আবিষ্কার করতে পারবেন, আমাদের শব্দ বা কোনো একটা কথা এটা বলতে পারবেন যে না দুনিয়ার কোনো শক্তি না, গায়েবী শক্তি বা মঙ্গল গ্রহের শক্তি বা আরও অ্যান্ড্রোমিডা গ্রহাণুপুঞ্জের কোনো শক্তি, মানে ওইখান থেকে কোনো একটা শক্তি আসবে? মানে আই ডোন্ট নো এইটা উনি কি মনে করছেন। আমি একটু আবার জামাত ইসলামের প্রসঙ্গে ফিরে আসি। ইসলামপন্থার রাজনৈতিক গন্তব্য বা জামাত ইসলামের রাজনীতিটা আমার মনে হয় খুব, যারা আসলে পলিটিক্যাল সায়েন্টিস্ট আছেন তাদেরও মানে খুব শক্ত করে তারা খেয়াল করতেছেন, মানে খেয়াল তো করতেছেনই, মানে তাদের খেয়াল করা উচিত বলতে চাইতেছিলাম, পরে দেখলাম আমার থেকে তো তারা বেশি উচিত বোঝেন। তারা নিশ্চয়ই খেয়াল করতেছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামপন্থার রাজনীতির যে উত্থান ঘটেছে, যে সেইটা আগের চেয়ে অনেক বেশি লোকপ্রিয়, এটা সবাইকেই মোটামুটি কবুল করতে হবে। জামায়াতের নেতৃত্বে ইসলামিক দলগুলোর রাজনৈতিক জোট গঠনেরও চেষ্টা মানে চলতেছে। কিন্তু মুশকিল হইল
ঈমান বা যেটাকে আকীদা বলা হয় সেই সব জায়গায় তাদের যে বিবাদ তা এখনো মীমাংসা হয় নাই। বিশেষ করে বর্তমানে রাজনৈতিকভাবে গুরুত্ব পাওয়া হেফাজতের শীর্ষ নেতারা জামায়াতের কঠোর সমালোচনা করতেছেন। হেফাজত ইসলামী বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী গত মাসেই বলেছেন জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি, সহি ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরব্বীরাও বলে গেছেন। মানে এটা কিন্তু তার কথা, আমার কথা না। সম্প্রতি তিনি আবার আশঙ্কা নিয়ে বলেছেন, অর্থাৎ বাবুনগরী সাহেব আশঙ্কা নিয়ে বলেছেন, কোট করছি, জামায়াত সরকার আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না। এর প্রতিবাদ করে জামাত অবশ্য প্রেস রিলিজ দিয়েছে। সেখানে তারা দাবি করেছে জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী, জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী কোনোদিন কর্মী, দেওবন্দি কিংবা সুন্নিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এর প্রমাণ নাই, এর কোনো প্রমাণ নাই। দেশের অনেক অনেক ইসলামী দল প্রত্যেকের আবার দাবি তারা নিজেরাই সঠিক। তাদের এই বিতর্ক অবশ্য ঈমান আকীদাগত জায়গা থেকে। এক্ষেত্রে সাধারণ মানুষ কোন পথ বেছে নেবে রয়েছে সেই জটিলতাও। কোনো ইসলামপন্থী রাজনৈতিক সরাসরি ইসলামী শরিয়া, ইসলামিক খেলাফত কায়েমের কথাও বলেন। এটা আবার গণতন্ত্র খেলাফতের মিশ্র কেউ আবার এইটা দাবি করেন যে আমরা গণতন্ত্র এবং খেলাফতের একটা মিশ্র ব্যবস্থার পক্ষে। এখন জামাতে ইসলামী আসলে কি চায়? আমি এই প্রশ্ন এখন জামায়াতের নেতাদের সঙ্গে আমার কথা হইলেই জামাত ইসলামী আসলে কি ধরনের সরকার ব্যবস্থা চায়, কি ধরনের দেশ চায়, এবং তারা নিজেরা আসলে জামায়াতি ইসলামীর ইসলামটা বলতে আসলে কি বুঝাইতে চায় সেটা নিয়ে আমি একটু জানতে চেষ্টা করি। এই জানতে চেষ্টা করে আবার কেউ আমার উপর রাগ করছেন, যেন আমি প্রশ্ন তুলছিলাম যে আসলে শরিয়া ভিত্তিক ব্যবস্থা কি জামায়াত কায়েম করবে। আমি এই প্রশ্ন করছিলাম আসলে এইটা কি ইসলামী দলগুলি কায়েম করতে পারবে, এটা কোন দেশের মতো করে কায়েম করতে পারবে। আমি এই প্রশ্ন করছিলাম যে বাংলাদেশে কি শরিয়া বিরোধী কোনো আইন আছে। তো সেই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে বাংলাদেশে তো সুদ ব্যবস্থায় আছে, সুদ তো ইসলামে হারাম আছে, তারপরেও এটা বাংলাদেশে এটা চালু আছে। আসলে আমাকে মানে আমার বুঝ মতো হালাল সুদ ব্যবস্থা বাংলাদেশে চালু আছে, এইটা শরিয়ার সাথে সাংঘর্ষিক কিনা এতে আমাকে একজন নয় কয়েকজনই আলেমী এটার মধ্যে আমাকে বলেছেন যে বাংলাদেশে যদি এমন হইতো যে কেউ না চাইলেও সুদ তাকে নিতেই হবে, তাইলে সেটা হারাম হইতো। তো আমি এটা ভালো জানি না, শরিয়ার ব্যাখ্যা এটা আমি ভালো জানি না। আমার ধারণা ছিল সুদ যেহেতু বাধ্যতামূলক নয়, কেউ যদি চায় সে সুদের বাইরে থাকতে পারবে, তাইলে সেইটা আসলে হয়তো শরিয়া বিরোধী নয়। এখন এটা যদি শরিয়া বিরোধী হয় তাহলে জামাতে ইসলামী বা ইসলামী দলগুলো কি আসলে এই যে সুদ ব্যবস্থা, মানে সুদী অর্থনৈতিক ব্যবস্থা, মানে ইন্টারেস্ট ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ ব্যাংক ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার বিপক্ষে তারা অবস্থান নিবে? এইটা আসলে তারা কি বলতে চায়, মানে তারা আসলে কি জানতে চায়? আমার এটা জানার ছিল যে পোশাক আশাক এবং বিশেষ করে সহশিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়েদের একসাথে মানে কথা বলার ক্ষেত্রে বা বন্ধুত্বের ক্ষেত্রে একসাথে পথ চলার ক্ষেত্রে সেইটাতে শরিয়ার বিধান কি, বা শরিয়া এটাতে কি আসলে বাধ্য করে, সেই প্রশ্নের উত্তরেও মানে আমি যেটা বুঝেছি অ্যাডভোকেট শিশির মনির তিনি বলছিলেন যে এই ব্যাপারটায় জামাত ইসলামী মনে করে প্রাইভেট স্পেস বলে একটা ব্যাপার আছে, এইখানে তাদের হাত দেওয়ার কোনো এখতিয়ার তাদের বা কারোই আসলে নাই, এবং জামাত ইসলামী এক ধরনের ইনক্লুসিভনেসের পক্ষে। আমি ডাকসুর ইলেকশনে কথা বলে তাদেরকে বলেছিলাম যে ডাকসুর ইলেকশনে তো আমরা দেখতে পাচ্ছি যেভাবে ক্যাম্পেইন করা হয়েছে, যেভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করা হয়েছে, যেভাবে ক্যাম্পেইনে অন্যান্য ছাত্রীদের সাথে বা ছাত্রদের সাথে যেভাবে কথা বলেছে ইসলামী ছাত্র শিবির, তারা সেইটা কি তাদের গঠনতন্ত্রের পক্ষে কিনা আমি এবং জামায়াতে ইসলামীও এটা অনুসরণ করবে কিনা সামনের ভোটের পক্ষে। তিনি তখন বলেছেন যে হ্যাঁ, এই ধরনের রূপান্তর বা পরিবর্তন ইসলাম অনুমোদন করে এবং তারাও সেটি আসলে করবেন। তার মানে এই রূপান্তর আমি জানি না এখানে জামায়াত ইসলামী শরিয়া করবে কিনা, এই রূপান্তর করবে কিনা, মডার্নটা আসলে আমি খুব করে আসলে মডার্ন বলতে চাই না, যে বর্তমান যে দুনিয়ায় যে ব্যবস্থাপনাগুলি চলে আসতেছে বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনা, সেইটার ক্ষেত্রে বা শরিয়া কাজ করবে কিনা। আবার অন্যদিকে জামায়াত ইসলামী নিজেই রূপান্তরের কথা বলছে বা জামায়াত ইসলামীর নেতারা নিজেরাই রূপান্তরের কথা বলছেন, এটা আসলে কোন দিকে যাচ্ছে এটা একটু পরিষ্কার করা দরকার বলে মনে হয়। তো যাই হোক, আমি এইটার উত্তর খুঁজেছিলাম যে জামায়াত ইসলামী আসলে কি চায়। তো এই মানে আমার একটা আলোচনায় অংশ নিয়ে ছাত্র শিবিরের সাবেক এক শীর্ষ নেতা, বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব একটু বলেছেন, আমি তাকে একটু কোট করি
যতটুকু জানি জামায়াত মানে আমি তাকে কোট করছি, কোট, যতটুকু জানি জামায়াত খেলাফতের মূলনীতির আলোকে গণতন্ত্র চর্চার পক্ষে। খেলাফতের মূলনীতির আলোকে গণতন্ত্র চর্চার পক্ষে, কারণ খেলাফত ও গণতন্ত্র সাংঘর্ষিক নয়, দুটির সমন্বয় হতেই পারে। এই মিশ্রণকে গোজামিল মনে করা কোনোভাবেই ঠিক হবে না। শুধু জামাত নয়, তারা কেমন শাসন দিতে চায় সব ইসলামী দলেরই এ বিষয়ে স্পষ্ট করা দরকার। মানে উনার কথা, ডক্টর কালী ভালো বলেন তো, উনার কথার বাইরে, উনার কথা আসলে মানে ব্যাখ্যা করা কিছু নাই। উনি বলছেন যে গণতন্ত্র এবং খেলাফত, যেহেতু খেলাফত আর গণতন্ত্রকে তিনি সাংঘর্ষিক বলতেছেন না, তিনি এটা একটা মিশ্র ব্যবস্থার মধ্যে আনা যাইতে পারে বলে এটা সম্ভব বলে তিনি মনে করতেছেন। কিন্তু পাশাপাশি তিনি এইটাও বলতেছেন জামাতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোর এটা পরিষ্কার করা দরকার যে আসলে এটা কি ধরনের ব্যবস্থা হবে। জনগণের জানার রাইট আছে যে জনগণ আসলে কোন ব্যবস্থার মধ্যে দিয়ে একটা সরকার বা একটা দেশ পরিচালিত হইতে দেখবে। এখন দেখেন, এমন একটা সময় এই কথা আমরা আলোচনা করতেছি যখন ইসলামপন্থী রাজনৈতিক মানে যদি বলি রাজনীতিরই অন্যতম কণ্ঠস্বর মামুনুল হকের নেতৃত্বে, জনাব মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাবুল সফর করছেন, আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করছেন, যেখানে রাজনীতিকদের পাশাপাশি কয়েকজন হেফাজত নেতাও তার সঙ্গে আছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন প্রকাশ্যে যাই বলা হোক না কেন, আফগানিস্তানের সরকারের পরিচালনায় তালেবান মডেল জানতে বুঝতেই তাদের এই সফর। আবার এটাও ঠিক, এই নেতাদের কয়েকজনের সঙ্গে তালেবান নেতাদের আগে থেকেই সম্পর্ক ও যোগাযোগ রয়েছে, এটা তারা নিজেরাই বলেছেন। তো আবার একটু জামাতের কথা আসি। জামায়াত যে মডেল অনুসরণ করে সেই মওদুদিবাদের সূচনা কিন্তু আধুনিক জীবনের সঙ্গে সমন্বয়ের কথা বলে, কিন্তু সেই 40 দশকে মাওলানা মওদুদির সময় যা আধুনিক ছিল সেটা কি এখন প্রাচীন হয়ে গেছে কিনা, এখন কি সেটা কার্যকর করা যাবে কিনা, জামায়াত ইসলামী আসলে কি চায়, মানে এটা আসলে পরিষ্কার করাটা এখন সময়ের দাবি। কারণ এই যে ডাকসু নির্বাচনে নারীদের প্রার্থী করা, ছেলে মেয়েদের একসঙ্গে ভোটারের প্রচার নামানো, আমি আবারও বলি এই 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 ব্যাপারগুলি আসলে কি তাদের গঠনতন্ত্র অনুমোদন করে, অনুসরণ করছেন তারা শরিয়া? যদি অনুসরণ না করেন তারা কি নিজেদেরকে রূপান্তর আরও করবেন, কতটুকু করবেন, কিভাবে এইটা কতটুকু রূপান্তর করবেন এটা কীভাবে ঠিক করা হবে সেটা কিন্তু তাদেরকে বলতে হবে। আবার বিজয়ের খুশিতে আপনারা দেখেন ছাত্রদের হিজাব বলে স্লোগান দেওয়া কিন্তু আরেক রকম আচরণের সাক্ষ্য দেয়। আমি কোনোটারই পক্ষে বা বিপক্ষে না, আমি কিন্তু নিজে এইটা অসংখ্যবার লিখেছি, বলেছি। আপনারা আমার নামে মানে গুগল দিলেও দেখবেন যে আমি মনে করি এইটা দাড়ি, টুপি, হিজাব, টিপ সব কিছু একসঙ্গে চলতে পারে, এটা যার যার নিজস্ব হিসাব। এমনকি জামায়াতের নেতা, আমি অ্যাডভোকেট শিশির মনিরের কথা বলতেছিলাম, তিনিও স্পষ্টভাবে বলেছেন যে আমরা কারো প্রাইভেট স্পেসে হাত দেওয়ার মানে আমরা মনে করি না যে এটা আমাদের জন্য সমীচীন। তো গত 1 বছরের নারীদের চলনে বলনে যে কথিত তৌহিদি জনতার হস্তক্ষেপের নানা তৎপরতা, তার বিরুদ্ধে আমরা জামায়াত শিবিরকে অবস্থান নিতে দেখেছি, যে অবস্থানটা আবার ততটা কঠোরও নয়। মানে তারা কি একটা ডিলেমার মধ্যে আসেন, মানে কারণ আমাদের সাথে কথা হলে জামায়াত নেতারা সবসময় মবের সমালোচনা করেন, তারা বলেন যে না, এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এগুলি করা যাবে না। আমার মনে হয় যে জামাতে ইসলামী এখন যে সুখের সময়টা পার করছেন, যে সময়টার মধ্যে তারা আত্ম উপলব্ধিটাও বা পরবর্তী কর্মপন্থাও তারা ঠিক করবেন, এইটা আমাদের একটা দাবি। আমি বিএনপিতে যাওয়ার আগে একটু জুলাই সনদ নিয়ে একটু কথা বলে নিই, মানে বিএনপিকে দেখার আগে একটু জুলাই সনদ নিয়ে একটু কথা বলে নিই। ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে এটা আমার বিবেচনা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তারা জুলাই সনদের মাধ্যমে জুলাই আন্দোলনের মিত্রদের মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে চান, যা রাষ্ট্র সংস্কারের রূপরেখাও বটে। কিন্তু এই সনদ ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে বিবাদ দেখা যাচ্ছে, বিশেষ করে জুলাই সনদ নিয়ে অনেকটা মুখোমুখি আগেই বলছি যে বিএনপি ও জামায়াত। জুলাই সনদ নিয়ে বিএনপি জামায়াতের যে বিরোধ, সেখানে নিজ দলীয় সুবিধার দিকেই যে তাদের নজর, সেটা কিন্তু পরিষ্কার। তারা যে ক্ষমতামুখী দল সেই প্রমাণও রাখা হচ্ছে বারবার। আমার কিন্তু সমস্যা নাই, মানে দলের ক্ষমতামুখী হওয়া উচিত, দলের হচ্ছে মানে ওই যে এই খঞ্জনি বাজায় গান গাওয়ার জন্য একটা দল হওয়া উচিত না, তাদের ক্ষমতামুখী হওয়া উচিত। রাজনৈতিক দলগুলির উদ্দেশ্য তাই হওয়া উচিত, এটা গুরুজনরা বলেন, আমিও মানি। বিএনপি চায় জুলাই সনদ নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে, জাতীয় নির্বাচনে
নির্বাচনে বিজয়ী হয়ে তাদের ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে বলেই তাদের এই অবস্থান বলে আমরা মনে করছি। তবে আমরা কোথায় একটু দ্বিধায় আছি বিএনপি জানেন, মানে জনাব তারেক রহমান আপনি জানেন আমাদের আসলে দ্বিধাটা কোন জায়গায়। বেগম খালেদা জিয়া আমার অনুষ্ঠান শুনবেন কিনা জানি না, জনাব তারেক রহমান শুনবেন কিনা তাও জানি না, তবু একটু বইলা রাখি, যে লেখে না বড় বড় মানুষের কাছে পৌঁছাতে না পারলে একটা খোলা চিঠি, এরকম একটা খোলা চিঠির জায়গায় আমাদের অবস্থানে একটু বলি। আপনারা যে বলতেছেন সরকারে এসে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আমরা কোথায় আপনাদেরকে একটু অবিশ্বাস করতেছি জানেন? 90-এর আন্দোলনের পর, মানে এরশাদ বিরোধী, এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে ভাগানোর পরে একটা 3 দলীয় জোটের একটা রূপরেখা হয়েছিল, তাই না? বিএনপি ক্ষমতায় আসছিল তারপর 1991 সালে, বিএনপি ক্ষমতায় এসে সেই কি 3 দলীয় জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন করে নাই। জিজ্ঞেস করলে আবার বলে কেন আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে প্রাইম মিনিস্ট্রিয়াল পদ্ধতিতে গেলাম না। আসলে বিএনপির নেতাদের আমরা এইটাও বলতে শুনছি যে 3 দলীয় জোটের রূপরেখায় তো রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন দেওয়ার কথা, যে আমরা বিবিসি সিএনএন দিয়েছি। 1991 সালে বিবিসি সিএনএন আধা ঘন্টা করে দেওয়া হয়তো, সেইটার কথাও তারা বলে। অর্থাৎ তারা গোজামিল দিয়ে, তারা তো বাস্তবায়ন করেনও নাই, কিন্তু গোজামিল দিয়ে তারা বলেছেন যে তারা এটা বাস্তবায়ন করেছেন, এটুক করেছেন, ওটুক করেছেন, তা করেছেন, ও করেছেন। কিন্তু আমাদের হতাশা হচ্ছে যে আমরা জানি আপনারা যেটা ছিল সেটা আপনারা করেন নাই। তো জুলাই সনদ নিয়ে যদি আমরা আপনার উপর নির্ভর করি, সেটার আলোকে রাষ্ট্র সংস্কার হবে, সেই ভরসা যদি আমাদেরকে রাখতে বলেন, তাইলে মানে আমরা যে সেটা রাখতে পারবো না, সেই ভরসা যে আপনাদের উপরে নাই, সেটা কি আপনারা জানেন? মানে এই জিনিসটা কি যে আপনারা যে জানেন না, এটা যে আমরা জানি, এটা কি আপনারা জানেন যে আমরা আসলে আপনাদের উপরে সেই ভরসা এখন নাই। এখন বিএনপি রাজনীতি নিয়ে একটু কথা বলি। মানে আবার ওই এরশাদ বিরোধী আন্দোলনের 3 জোটের রূপরেখার কিছু বিষয় সামনে আনি। 91-এ বিএনপি ক্ষমতায় এসে সংসদীয় সরকার ফিরে আনে, যাতে মানে তখনকার বিরোধী দল আওয়ামী লীগও সমর্থন দেয়, যা 3 দলীয় রূপরেখার একটা অর্জন। হ্যাঁ, একটা অর্জন। কিন্তু 3 জোটের রূপরেখা অনুযায়ী আমি বলছি যে বেতার টিভি স্বায়ত্তশাসন দেয় নাই, তখনকার মতো এগুলি সাহেব বিবি গোলামের বাক্স হিসেবে রয়ে গেছে। বিরোধী দলের মত দমন করার জন্য আমরা রাষ্ট্রদ্রোহ মামলা দেখছি, মানে রাষ্ট্রদ্রোহ মামলার যথেচ্ছ চার দেখছি। যার মত যে সময় পছন্দ হয় নাই সেই সময় সেটা করতে আমরা দেখছি। আমরা বিএনপির আমলে ইলেকশন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা দেখছি, মাগুরার উপনির্বাচন দেখছি, মিরপুরের উপনির্বাচন দেখছি, মানে ক্ষমতার কেন্দ্রকে কেন্দ্রীভূত করা দেখছি। মানে যেটা হওয়ার কথা ছিল না সেগুলি আমরা দেখছি। 90 পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় ভোট কারচুপির এই ঘটনাগুলি, মানে মাগুরা যেটাকে আসলে প্রথম ভোট কারবাচন বলা হয়, মানে এইটাকে নিয়ে কিন্তু আমার স্পষ্ট মনে আছে। কারণ ওই সময় আমরা রাস্তায় বলতে রাজপথে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা কিন্তু বিএনপির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছি, বিএনপিকে ভোট ডাকাত বলছি। মানে ঘটনা হচ্ছে কি, এখন আমি বিএনপিকে 90, 92, 93 সালের যেভাবে দেখতে চেষ্টা করতেছি, এই সময় আইসাও কি আমি বিএনপিকে সেভাবে দেখবো? বিএনপির কি কোনো পরিবর্তন হয় নাই? হইছে বোধ হয়, কিন্তু আমরা কেমনে জানবো ভাই? আপনাদের উপরে যে আমরা আস্থা রাখবো সেটা আমরা কেমনে রাখবো? আপনি কি এইটা আপনাদের মনে আছে যে 3 জোটের যে রূপরেখা, যে অঙ্গীকার, সেইটাকে এরকম করে দুমড়ায়া মুচড়ায়া আপনার 1996 সালে 15 ফেব্রুয়ারি মানে একটা প্রহসনের নির্বাচনের আয়োজন করছিলেন? অবশ্য আন্দোলনের মুখে কয়েকদিন পরে আপনারা মানে আপনাদের সাথে আওয়ামী লীগের একটা বড় তফাৎ হচ্ছে, আপনারা গোয়ার্তুমি করেন নাই, আপনারা নতুন নির্বাচন দিচ্ছেন, নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করছেন এবং নিজেরা পদত্যাগ করছেন। সেই জন্য আপনাদেরকে ইন্ডিয়া যাইতে হয় নাই, সেই জন্য আপনাদেরকে বড় বড় কথা বইলা কোনোদিন পলায় না বইলা এখন একদম পলায়েই থাকতে হয় নাই। এইটা ঠিক, আপনাদের সাথে আওয়ামী লীগের একটুক পার্থক্য আছে। কিন্তু ঘটনা হইতেছে যে এই যে 91 থেকে 96 পর্যন্ত আপনারা ক্ষমতা ছিলেন, 15 ফেব্রুয়ারির একটা ইলেকশন করলেন, করার পর আবার পদত্যাগ করলেন, পরে আবার আরেকটা ইলেকশন হইল এবং সেখানে এক মেয়াদ ক্ষমতায় আওয়ামী লীগ থাকলো। তাদের কর্মকাণ্ডে জনগণ খুশি ছিল কি খুশি ছিল না সেইটার জবাব আমরা আবার 2001 থেকে 2006 মেয়াদে বিএনপির জোটে আমরা দেখলাম।
তো সেই বিএনপির জোট সরকার যে খুব ভালো কিছু করেনি সেটা পরে জনগণ খুবই বুঝাই দিছে। দেখেন 2001 বা 2006-তে আজকে হাওয়া ভবন, কালকে অন্য একটা কথা, এরকম কথা কিন্তু বাতাসে আসতেই ছিল। মানে এটা যতই আপনি ষড়যন্ত্রের কথা বলেন না কেন, 2007-08 সালে যে এরকম একটা অদ্ভুত সরকার বাংলাদেশে আসতে পারলো, সেখানে আপনাদের দায়টা কি আপনারা বুঝতে পারেন? এখন অনেকে আমাদেরকে একটা 1-11 সরকারের ভয় দেখায়। ভাই 1-11 বলেন আর যাই বলেন, আমরা তো আমাদের অসুবিধাটা বা আমরা কি করতেছি সেটাও আমাদের বুঝতে হবে, আমাদের দায়টা আমাদের নিতে হবে। এই যে 1-11 সরকার, এটা দেশের কত বড় ক্ষতি করছে যে এইটা তো আসলে আমরা একটু খেয়াল করলে এটা আমরা দেখতে পাই যে এটা আসলে কত বড় ক্ষতি করছে। বিএনপিকে এই ক্ষতি সামলাইতে বিএনপিকে নিপীড়নে পড়তে হয়েছে। আজকে প্রায় মানে ঘটনা তো 2007-এর 2007-2025 মানে প্রায় 19 বছর তারা ক্ষমতা থেকে বাইরে থাকলো। ওদিকে 2 বছর, 15 বছর, এদিকে 2 বছরের মতো। তো সেই শিক্ষা যদি আপনারা নিয়ে থাকেন, সেই শিক্ষা থেকেই বিএনপির নেতৃত্বে 31 দফার রাষ্ট্র সংস্কার উদ্যোগ এসছে, যার অনেক কিছুই মিলে গেছে। আমি বলতে চাই যে সব কিছুই মিলে গেছে সম্ভাব্য জুলাই সনদের কাছে, মানে বেশিরভাগ কিছুই মিলে গেছে। এর মধ্যে অন্যতমগুলি আমি আপনাদের বলি, সংসদে 1 কক্ষ থেকে 2 কক্ষর দিকে যাওয়ার কথাটা এইটা 31 দফার মধ্যে ছিল, কিন্তু নিজেরা ক্ষমতায় যাওয়ার আগে এগুলি নিশ্চিত করার ক্ষেত্রে সায় দিচ্ছে না বিএনপি। তারা এটাতে একমত হইতেছে না। এটা কেন একমত হইতেছে না এইটা আমি ঠিক বুঝতেছি, ব্যাপারটা এরকম না। তারা কিছু আইন কানুন দেখাইতেছেন, তারা বলতেছেন যে এটা আসলে শুধুমাত্র সংসদই ঠিক করতে পারবে। ঠিক আছে, সংসদ ঠিক করতে পারবে, তো তোমরা অঙ্গীকার করো তোমরা এটার সাথে একমত। তোমরা তো অনেক বিষয়ে নোট অফ ডিসেন্টও দিতেছো। গত 1 বছর আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য বিজয়ী হিসাবে আমরা আপনাদেরকে ধইরা নিতেছি, দেখেই কি আপনারা এরকমভাবে বলতেছেন যে গিয়া কর্মু এখন সাইন করবো না? দেখেন জনগণ কিন্তু আপনারা ঠিক একটা খেলায় হাইরা না গেলেও অন্ততপক্ষে একটা হলুদ কার্ড তো দেখছেন, লাল কার্ড যদি নাও দেখেন, ডাকসো দেখছেন না? চাঁদাবাজি, দখলবাজির যেসব অভিযোগ আপনাদের নামে আছে, যার সংখ্যা 7,000-এর বেশি, মানে যার কারণে 7,000-এর বেশি নেতাকর্মীকে আপনাদের বহিষ্কার করতে হয়েছে, এইগুলি কি আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এটার জনগণ কিছু হইলেও আপনাদেরকে একটু জবাব দিতে চেষ্টা করতেছে? লন্ডন থেকে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করে যেতেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমার সহকর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেমন আপনাদের প্রত্যেকের উপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার উপর আস্থা রাখুন। তারেক রহমানের আহ্বান অনেক ক্ষেত্রেই আবার কাজে আসছে না। দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল এখন নিয়মিত ঘটনা। প্রতিদিন না হলেও গড়ে প্রতি সপ্তাহে দেশের কোথাও না কোথাও তাদের গণ্ডগোলে নিজের দলের কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন অথবা মূল্যবান সয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে। এনসিপির কথায় আসি। ন্যাশনাল সিটিজেন্স পার্টি মানে সরকার পতনের মানে 2024-এর 5 আগস্টের পর প্রথম কয়েক মাস আওয়ামী লীগ দিশেহারা ছিল। এখনও তো কাটেনি, এখনও তা মানে কাটেনি তারা, কিন্তু এখনও তারা ঝটিকা মিছিল দিয়ে হলো কি, এখন তারা মানে ঝটিকা মিছিল দিয়ে হলো কিছু একটা করার চেষ্টায় আছে। অন্তর্বর্তী সরকারকে তা যথেষ্ট ভাবনায়ও রাখছে, কিন্তু জুলাই আন্দোলনে বিজয়ের ফসল যে দল, সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে পুরোপুরি দিশাহীনই মনে হচ্ছে। বিশেষ করে ডাকসুর বিপর্যয়ের পর তারা যেন খাবি খেতে শুরু করেছে, কোন দিকে যাবে, কার সঙ্গে জোট করবে, তারা কোনো সিদ্ধান্তই আসতে পারছে না। প্রথমে খবর হলো জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বে যুগপৎ আন্দোলনে সামিল হচ্ছে এনসিপি, পরে তারা আবার পিছিয়ে গেল। এর জন্য অবশ্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্টও কারণ। তিনি সদ্যই লিখেছেন, জামায়াতে কয়েকটি দল থাকার পরও নতুন কোনো মওদুদিবাদী দল এখন প্রয়োজন নেই। মানে তাকে আবার একজন ফেসবুকেই জিজ্ঞাসা করেছেন, এ ধরনের কথা প্রকাশ্যে আলোচনা না করে তো আড়ালে আবডালেও বলা যায়। এর আবার উত্তর দিয়েছেন মাহফুজ, তিনি দাবি করেছেন অপ্রকাশ্য আলোচনায় কাজ হয়নি বলে ফেসবুকে এই পোস্ট। মানে
মাহফুজ আলম সম্পর্কে একটি কথা বলতে হয়, যেটি হলো বলা হয়তো খুব ঠাট্টা করে, মানে 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 সামরিক সরকারদের সম্পর্কে, ক্যান্সেল মাই লাস্ট অর্ডার অ্যাজ সুন অ্যাজ পসিবল। উনি হচ্ছে মুছা দেন মা লাস্ট ফেসবুক পোস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাকে নিয়ে আসলে বিএনপি শীর্ষ নেতারা অনেক সময় একটা কথার প্রেক্ষিতে, মানে সালাউদ্দিন সাহেবই তো মনে হয় কোথায় গিয়ে জানি বললেন যে ও মাহফুজ সাহেব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, একটু দেখেন এটা আবার থাকে না, উনি আবার এটা মুছে দেন। মানে এনসিপি নেতারা রাজনীতিবিদ হওয়ার পরও সে সমন্বয়ক আমলের অ্যাক্টিভিজম যে ছাড়তে পারেন নাই, এ নিয়ে দলীয় ফোরামেও নাকি আলাপ আলোচনা হয়। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যখন নিউ ইয়র্কের পর লন্ডনে আক্রান্ত হলেন, মানে ইন্টারেস্টিং, আমরা মাহফুজ আলমকে এরকমভাবে ব্র্যাকেটবন্দি করি যেন তিনি এনসিপিরই একটি লোক। আসলে তিনি এখনও এনসিপির লোক না, তিনি সরকারের তথ্য উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা, তিনি আসলে এনসিপির লোক না। তারপরে সেই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মানে কোট আনকোট লোক না, তথ্য উপদেষ্টা বা সত্যি সত্যি লোক না, আচ্ছা যান মানলাম। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যখন নিউ ইয়র্কের পর লন্ডনে আক্রান্ত হলেন, তখন অ্যাক্টিভিস্ট রূপেই যেন ফেসবুকে আবির্ভূত হলেন এনসিপি প্রধান ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি কি ধরনের কথা বলছেন, সেই নাহিদ ইসলাম আবার সিরিয়াস মানুষ, তার আবার ফেসবুকে তিনি যেটা পোস্ট দেন ওইটা আবার থাকে। তিনি সরাসরি সরকারকে আক্রমণ করছেন। তিনি বলছেন অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। তিনি আরও বলেছেন মাহফুজ আলমদের ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে এই সরকার। কি বুঝলেন? মানে এনসিপি এখন আসলে কোথায়? মানে মাহফুজ আলমদের হত্যার মৌন সম্মতি তৈরি করছে উপদেষ্টারা। উপদেষ্টা বলতে তো ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে যেই ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজকে বলছে হচ্ছে মানে মাস্টার মাইন্ড, উনি হচ্ছে এই আন্দোলনের পেছনের নেতা, একটা মেটিকুলাস ডিজাইনের কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে ছাত্রছাত্রীরা যারা এখন আসছে তারাই তাকে ক্ষমতায় বসাইছেন এবং তারা একটা রিসেট বাটন চাপ দিছে। সেই মাহফুজ আলমের বিরুদ্ধে হত্যার মৌন সম্মতি তৈরি করতে চেষ্টা করছে উপদেষ্টারা, এটা বলতেছেন তার এক সময়কার সহকর্মী, উনি নাহিদ ইসলাম সাহেব তো উপদেষ্টা ছিলেন, এখন একটি দলের নেতা, তিনি বলতেছেন যে এটা একটা মৌন সম্মতি, হত্যার মৌন সম্মতি উৎপাদন করতেছেন তারা। মানে এইটা এখন স্পষ্ট যে নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের পাশাপাশি পরের নির্বাচিত সরকারের সময় জুলাই আন্দোলনের প্রথম সারির নেতাদের নিরাপত্তা কি হবে সেটা নিয়ে যথেষ্ট ভাবছেন নাহিদরা। এটা মাথায় রেখে বিএনপি জোট নাকি জামায়াত জোট নাকি নিজেরা একটি জোট করবেন তা নিয়ে ভাবছেন তারা। সবশেষ খবর অবশ্য আরও বিস্ময় জায়গা নিয়ে, নাহিদদের একসময়কার নেতা নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ ও এনসিপি মিলে মিশে নাকি একটি দলে পরিণত হওয়ার আলোচনা চলছে। পুলিশ আর্মির হাতে নূরের মার খাওয়া কি তাদের আবার কাছে নিয়ে এলো? হতেও পারে, নইলে এক বছর তো আমার প্রায়ই নূর ও রাশেদকে এনসিপি নেতাদের মানে কঠোর সমালোচনা করতেই দেখছি। মানে আজকে কি বলবো, অনেকগুলি কথা বলছি, মানে খুব মজাদার না এরকম একটা কথা বলছি। এখন বাংলাদেশের রাজনীতিতে খুব মজাদার না এরকম কথা খুঁজে পাওয়াও কিন্তু মুশকিল, কারণ বেশিরভাগ জিনিসই খুব মজাদার, যেটাকে বলে হচ্ছে স্পাইসি, বা জাপানিজরা যেটাকে বলে যে একটা উমামি ফ্লেভার আছে এটার মধ্যে, উমামি, UMAMI। দেখি আজকে শেষ করি এই একটা মানে মজাদার, দেখি এটাতে আপনারা মজা পান কিনা। যখন কবর দেয়া লাশকেও সুরক্ষা দিতে পারে না সরকার, যখন কথিত তৌহিদ জনতা কবর থেকে তুলে একটি লাশ পুড়িয়ে ফেলে, যখন মাইকে ঘোষণা দিয়ে মাজার আক্রমণ করে, তখন একজন দার্শনিকের একটি কথা বা একটি আলোচনা আমার মনে পড়ে। সেটি হচ্ছে 19 শতকে ব্রিটিশ দার্শনিক জেরেমি বেন্থাম, তিনি এক বিশেষ ধরনের কারাগারের নকশার কথা বলছিলেন। সে কারাগারটা হচ্ছে, যেটার নাম উনি দিয়েছিলেন প্যান অপটিকন। এই প্যান অপটিকনে একটি টাওয়ার, যে টাওয়ার থেকে এই কারাবন্দী সবার প্রতি, একটি কারাগার, সেই কারাবন্দী সবার প্রতি নজর রাখা সম্ভব হতো, চারপাশের সব কক্ষ দেখা যেত। এই টাওয়ারে নজর দেওয়ার জন্য কেউ থাকতেও পারে, কেউ নাও থাকতে পারে, কিন্তু সব কারাবন্দী ধারণা করে নেওয়া হতো যে আমরা এরকম একটা কারাগারে নজরবন্দি আছি। এর কাছাকাছি এই প্যান অপটিকন
কারাগার নিয়ে আসলে কথা বলছেন পরে মিশেল ফুকো, যিনি বলছেন যে এই প্যানঅপটিকন আসলে প্রচলিত কারাগার নয়, এটি হচ্ছে সমাজে মানুষকে নিয়ন্ত্রণ করার একটি পদ্ধতি, যাকে আমরা নরমালাইজেশন বলে জানি। নরমালাইজেশন, স্বাভাবিককরণ, সাধারণকরণ। আমাদের মধ্যে ওই যে কত আছে না, যে এইটাই চলতেছে, এরকম চলতে থাকা, আমাদের এই নরমালাইজেশনটা আমরা একটা দেখি। মানে এর জন্য আসলে আমরা নজরদারির মধ্যে শুধু ক্যামেরা বা প্রযুক্তির মাধ্যমে আমাদের থাকতে হয় না, আমরা একে অন্যের দ্বারাই এই নজরদারির মধ্যে থাকি। কেউ আমাদেরকে পুলিশিং করেন, কেউ আমাদের মোরাল পুলিশিং করেন, কেউ আমাদেরকে ধরায় দেন। ইশতিয়াক সাহেব বলছিলেন, লেখক ইশতিয়াক আহমেদ, যে আসেন আমরা সবাই সবাই ধরায় দিই। এখন যখন আমাদের মনে হয় যে কেউ না কেউ আমাদের দেখতেছে, তখন আমরা নিজেকে আমরা নিজে যা না তা ভাবে আমরা একটা উপস্থাপন করার চেষ্টা করি। এই উপস্থাপন এবং আমাদের যে একটা সাংঘাতিক রকমের অভিনয়ের জায়গা, সেইটা আমরা মানে মানে আমরা 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 সারাক্ষণ একটা স্টেজের মধ্যে আমরা একটা অভিনয় করে যেতেছি। আমরা আমরা যেইখানে আসি সেইখানের জায়গা থেকে আমাদের অভিনয়টা আমাদের চলতেছে। আওয়ামী লীগ আমলের লোকেরা গুম খুনের ভয় নিয়ে দিনাতিপাত করতো, এখন আবার মবের ভয়, জুলাই হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, নানা রকম ট্যাগ দেওয়া, ব্যক্তিগত জীবনাচরণকে নিয়ে ভয় দেখানো, এইটা একটা চলতেছে। নির্বাচনী বাস্তবতায় নতুন ফেসিবাদ আসে কিনা সেই ভয় নিয়ে আমরা আছি, সেই ভয় আমাদের থাকবেই। অথবা আওয়ামী ফেসিবাদ আবার ফিরে আসে কিনা সেই ভয়ও আসে কারো কারো। আবার কথিত তৌহিদ জনতা ক্ষমতা নিয়ে এলে কি হবে সেই ভয়ে থাকতেছেন কেউ কেউ। বামপন্থীরা ক্ষমতায় এলে, মানে এটা আসলে বলাও যেতেছে না, কারণ বামপন্থীরা ক্ষমতা কখনো আসবে কিনা, আসার কোনো সম্ভাবনা আসে কিনা, সেইটা নিয়ে আসলে রয়েছে নানা প্রশ্ন। ডানপন্থীরা ক্ষমতায় আসলে কি হবে, নানা নজরদারির ভয় এখন আমাদের সবাইরে ঘিরে আসে। পোশাক আশাক, চলন বলনের স্বাধীনতা তো আসেই, মানে মানে বাকি সব জায়গা দিয়ে আমাদের আসলে ভয়ের পর ভয় কাজ করতেছে। শেষে যেটা হইল, মানে শেষ দিকে একটু মজার কথাই বলতে চাইছিলাম, বলি মজার কথা না। অন্তর্বর্তী সরকারের রুটিন কাজ হিসেবে আইন শৃঙ্খলা ঠিক করতে না পারলেও আগের আওয়ামী লীগ সরকারের রুটিন মেপেই, মানে আমের মৌসুমে আমটা, পুজোর মৌসুমে ইলিশটা ভারতে পাঠানো হচ্ছে। এতে অবশ্য ভারত বয়কট অ্যাক্টিভিস্টরা যারা আছেন, তারা সরকারের কোনো দোষ দেখেন না, তারা দোষ দেখেন শুধু আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের, বা যাদের যাদের উপদেষ্টা হিসেবে আমরা চিনি তাদের, হয়তো সেনাপ্রধানের, হয়তো উমুকের তমুকের। তবে আসিফ নজরুলের নামটা সবচেয়ে বেশি সামনে আসে। সামনে যে আসবে সেটা একটা বড় কারণ, আসিফ নজরুল যা করেন তা হয়তো পুরোপুরি বলেন না, যা বলেন তা হয়তো পুরোপুরি করেন না। যা বলেন তা হয়তো পুরোপুরি করেন নাটা কীভাবে বুঝি, মানে 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 আওয়ামী লীগ আমলের তার ফেসবুকের পোস্ট সামনে নিয়ে আসা হয়, যেখানে তিনি ভারতে ইলিশ রপ্তানির তীব্র সমালোচনা করেছিলেন। তিনি তীব্র সমালোচনা করেছিলেন কোনো মন্ত্রী মিনিস্টার হলে বিদেশে যাওয়া প্রসঙ্গে। তিনি বলেছিলেন, আমাকেই বলেছিলেন, যে তিনি মন্ত্রী মিনিস্টার হলে কখনো বিদেশে কাউকে যাইতে দিতেনও না, নিজেও যাইতেন না। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম যখন সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন, সেইটার ব্যাপারে তিনি কখনো কিছু বলেন নাই বলে সেই দোষটাও তার উপরে গিয়ে পড়ছে, মানে ডক্টর আসিফ নজরুলের উপরে গিয়ে পড়ছে। তবে ডক্টর আসিফ নজরুল আর কত কিছুর জবাব দিবেন, সেই জন্য তারা আমরা অনেকটা ফুরফুরে মেজাজে দেখি। তিনি সদ্যই দাবি করেছেন যে এই মন্ত্রণালয়ে তিনি যা কাজ করেছেন অতীতে নাকি কেউ আর তা করতে পারেনি। এই কারণে কি তিনি মানে প্রকৃতি উপভোগ করতে কোথাও গেলেন? আমার কাছে এটা খুব ফানি লাগে। তিনি নৌকায় একটা চেয়ারে বসেছেন, সবাই মিলে তাকে ধরেছেন যে এই নৌকায় চেয়ারে বসেই মনে তিনি একদম বাংলাদেশের 12টা বাজিয়ে দিলেন। কিন্তু বাংলাদেশে 12টা যদি বাজে, আসিফ নজরুল সাহেবের নৌকার উপরে চেয়ারে বসার কারণে না, আরও অনেক কারণেই বাজবে। তিনি আইন মন্ত্রণালয়কে দিয়ে বিচার বিভাগের কর্মকর্তাদের যেভাবে নিয়োগ দিচ্ছেন, যেভাবে একজন থেকে আরেকজনের কাছ থেকে নতুন বিচার ব্যবস্থা তিনি তৈরি করছেন নতুন বিচারকদের মাধ্যমে, সেইটার জন্য তিনি কি করেছেন সেটা নিশ্চয়ই পরে এটা বিবেচনা হবে। গত উচিত কথাতে সেটা আমি বিস্তারিত বলেছি। তো এইটাতে নৌকাতে চেয়ার দিয়ে বসাটা আমি বড় করে দেখাতে চাই না। অন্যদিকে আরেকটা বিষয় নিয়ে তিনি আলোচনায় এসছেন, সেইটা হইল যে তার বাসায় পালিত ছাগল, মানে তার বাসভবনে পালিত ছাগল নিয়ে বাংলা আউটলুক বলে একটা প্রতিবেদনে বলা হয়েছে সেটা নাকি চুরি করে খেয়ে ফেলেছেন এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি ও রিফাত রশিদ।
মানে জনাব রিফাত রশিদ আবার আউটলুককে এই বিষয়ে স্বীকারও করছেন, এবং আমরা দেশি বিদেশি অনেক এনসিপির ইনফ্লুয়েন্সারকে দেখতেও পাচ্ছি, আর তাদের বয়সটা তো আর ফেলে দেওয়া যাবে না, তারা কি একটু দুষ্টুমিও করতে পারবে না, এটা কি কোনো সমস্যা না? এটা একটুও সমস্যা না। তবে ঘটনা হইল এই চুরি নিয়ে নাকি উপদেষ্টা পরিষদে অভিযোগও করছেন আইন উপদেষ্টা, কিন্তু আইন যার হাতে তিনি তো ছাগল চুরির কোনো প্রতিকার পেলেন না। আমাদের সবার ছাগলই এখন একটু অনিরাপদ হয়ে গেছে। আমরা যে যার যার ছাগল একটু হেফাজত করতে শিখি, আমাদের ছাগল যেন চুরি না যায়। আর যদি চুরি হয় তাহলে আল্লাহ আমাদের তৌফিক দেন, আমাদের যাতে কারো কাছে গিয়ে এটার প্রতিকার চাইতে না হয়। কারণ আইন উপদেষ্টা সাক্ষী, আমরা কিন্তু ছাগল চুরির যে প্রতিকার চাইতে গিয়ে সেটা কিন্তু আর পাবো না। ছাগল কেন, মানুষ চুরি হলেও এটার কোনো প্রতিকার আমরা পাবো কিনা আমরা তা জানি না। আপনারা ভালো থাকবেন, আজ এখানে শেষ করছি। থ্যাংক ইউ।